আপনার এত কষ্ট করার কোনো দরকার ছিল না কিন্তু স্যার। আরশাদ সবজির দিক থেকে চোখ না সরিয়ে বলল, তোমারও? আজকের মেনু নির্ধারণ করতে খুব একটা হিমশিম খেতে হয়নি ওরাকে। কোথাও ও প্রথমবারের মতো রান্না করতে গেলে খিচুড়ি সব থেকে নিরাপদ অপশন। খিচুড়ি পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। এছাড়া এটা ওরা আর রান্নাও ভালো করে। খিচুড়ির সঙ্গে গরুর কালাভুনা গোস্ত প্রথমে পাশের চুলায় বসিয়ে দিয়েছে ওরা। আপাতত কাজ চলছে খিচুড়ির উপর। আরশাদ হঠাৎ যেন কি মনে করে বলল, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি এই দিনটা দেখতে হবে। ওরা কৌতূহল নিয়ে বলল, মানে? তুমি আমার কিচেনে রান্না করছো। তুমি আমার কিচেনে রান্না করছো। দৃশ্যটা দৃশ্যটা ঠিক নিতে পারছি না। সবসময় তো তোমাকে দেখে এসেছি ছুটে বুটে কাগজপত্র একটা মেয়ে হিসেবে। সে সারাদিন ল্যাপটপে মুখ গুজে থাকতে পারে আর রোবটের মতো কেবল কাজের কথাই বলতে পারে। ওরা হাসি মুখে বলল, আপনার কাছে থেকেই তো শেখা স্যার। তাই নাকি? কিভাবে? হুম, আপনি তো সব দিক পারফেক্টলি ম্যানেজ করে চলতে পারেন। শুটিং, ডাবিং, ইন্টারভিউ, মিটিং, কোনো কিছুই আপনার মনোযোগের অভাব পড়ে থাকে না। আমিও চেষ্টা করি এগুলো। আরশাদ কিছুই বলল না। ক্ষীণ হেসে আবারও মনোযোগ ফিরিয়ে নিল সবজির দিকে। মিষ্টি নীরবতার হাওয়া বয়ে গেল রান্নাঘর জুড়ে। নীরবতা জিনিসটা একই সঙ্গে অসহনীয় আবার আরামদায়ক হতে পারে। কিছু কিছু মানুষের সঙ্গে হাজারো কথা বলা গেলেও তাদের সঙ্গে নীরবতায় সময় পার করা মুশকিল। তবে আরশাদের সঙ্গে কখনো তেমনটা অনুভব করে না ওরা। এ বাড়িতে আসার পর থেকে আরশাদের সঙ্গে তার যেমন প্রচুর কথা হয়েছে, তেমনি বহুবার তার সঙ্গে নীরবতায় এই সময় কাটানো হয়েছে। আরশাদের সঙ্গে কাটানো নীরবতায় কোনো অস্থিরতা থাকে না, থাকে কেবল বিচিত্র এক প্রশান্তি। আর চোখে অরা তাকালো আরশাদের দিকে। রান্নাঘরের জানালার ফাঁক থেকে এক চিলতে রোদের আলো এসে পড়েছে তার মুখের উপর। নিজের অজান্তে আশ্বাস স্নিগ্ধতা ছড়াচ্ছে চারিপাশে। পুরুষ মানুষ এতটা সুন্দর হয় কি করে? হাজারো মেয়ে শুধুই তার প্রেমে পড়ে হাবুডুবু খায় না। অরা ধুয়ে রাখা চাল ডাল মশলার সঙ্গে মেশাতে মেশাতে বলল, স্যার, একটা কথা বলি। আরশাদ ভ্রুকুচকে বলল, তোমাকে তো একবার বলেছি কথা বলার আগে পারমিশন নিতে হবে। অরা সামান্য ঢোক গিলে বলল, বাড়িতে আপনি অনেক আলাদা। বুঝলাম না। ক্যামেরা স্পটলাইট যখন আপনাকে ঘিরে রাখে তখন আপনি একরকম, আবার এই যে এখন সবজি কাটছেন এখন আপনি অন্যরকম। ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসির আভা ফুটিয়ে তুলে আরশাদ বলল, হেই, আমিটাই আসল আমি। স্টারডমের চাকচিক্য আমাকে বদলে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারিনি। তবে বিরক্ত করে প্রচুর। আমি তো ভুলে গেছি একটা সাধারণ জীবনযাপন করতে কেমন লাগে। আজ হয়তো কিছুটা হলেও মনে পড়বে স্যার, কারণ আপনি সাধারণ মানুষের মতোই সবজি কাটাকাটি করছেন, আমায় রান্নায় হেল্প করছেন। সেটা সত্যি। কেমন করছি বলো তো? অরা মুগ্ধ গলায় বলল, দারুণ। যার গুণ থাকে তার সব দিক থেকেই গুণ থাকে। আজ প্রথমবারের মতো রান্নাঘরে ঢুকে কত সুন্দর কাটাকাটি করছেন আপনি। তার থেকে বড় কথা আমার নিজের শান্তি লেগেছে। কিছু কিছু কাজ মানুষ উম, কিছু কিছু কাজ মানুষ বাধ্য হয়ে করে, আর কিছু কিছু স্বাচ্ছন্দ্যের জন্য। এই কাজটাই এই কাজটাই স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছি। আপনি তো অভিনয় করেও স্বাচ্ছন্দ্য পান স্যার। সব সময় যে পাই তা না, মাঝে মধ্যে অভিনয় করতেও বিরক্ত লাগে। অরার সঙ্গে রান্না করে সময়টা দারুণভাবে পার করলো আরশাদ। যে কোনো প্রকার শিল্প তাকে আকৃষ্ট করে, রান্না তো সে অর্থে এক ধরনের শিল্প। স্বাচ্ছন্দ্য পাওয়ার সাথে সাথে অরার কাছ থেকেও রেসিপিটাও শিখে নিল আরশাদ। আর কোনো কিছু শিখে রাখাও দোষের নয়। অরার রান্না অসাধারণ হয়েছে, বিশেষ করে খিচুড়িটা হয়েছে অমৃতের সমান। খাওয়ার সময় কথা বলা আরশাদের পছন্দ নয়, তবে আজ তার কি হলো কে জানে। একটা দুটো করে নিজেই প্রচুর কথা বলছে অরার সঙ্গে। সব সময় যে পাই তা না, মাঝে মধ্যে অভিনয় করতেও বিরক্ত লাগে। অরা কৌতূহলী ভঙ্গিতে বলল, কোন স্মৃতি স্যার? আমার প্রথম দিকের সিনেমা, সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়। সিনটা এরকম: আমি রান্নাঘর থেকে নুডলসের প্লেট ডাইনিং টেবিলে এনে রাখবো। এমন ঠিক কোনো কাজ না, কিন্তু পায়ের সঙ্গে কি যেন একটা বেঁধে গিয়ে হোঁচট খেলাম। অরা আগ্রহ নিয়ে বলল, তারপর? নিজেকে সামলাতে পারলেও প্লেটটাকে আর সামলাতে পারলাম না। হাত থেকে প্লেট ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর পুরো ফ্লোর নুডলসে মাখামাখি হয়ে গেল। সে কি শুটিং হলো কিভাবে শেষমেশ?
একটা দীর্ঘ ব্রেক নিয়ে সবটা ঠিক করতে হয়েছিল। সেট পুরো পরিষ্কার করতে হয়, নতুন করে নোটিস আনতে হয়, আবার আমাকে এমন একটা ভাব করতে হয় যেন পুরো ঘটনার জন্য আমি অনুতপ্ত। ওরা খিলখিল করে হেসে উঠল। অদ্ভুত ব্যাপার, যে মানুষটাকে 1 মাস আগেও ওরা প্রচণ্ড ভয় করত আর তার সঙ্গে রান্না করছে, আড্ডা দিচ্ছে। আরশাদের সঙ্গে কাটানো সময়গুলো এতটা প্রশান্তি এনে দেয় কেন তার মনে? এই সময়টা তাকে পৃথিবীর আর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ওরা দুশ্চিন্তা না করলেও পৃথিবীর অপর প্রান্তে কেউ একজন দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে দুপুর 2টা হলেও কানাডায় রাত 12টা। নওশিনের মোবাইল স্ক্রিনে জ্বলজ্বল করছে ছবিটা, আরশাদ এবং ওরার বিয়ের ছবি। 1 মাস হয়ে গেছে ওই ঘটনার, তবুও এক মুহূর্তের জন্য এই সত্যিটা নওশিন মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেনি যে আরশাদের বিয়ে হয়ে গেছে। নওশিনের হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেট খাওয়ার অভ্যাস তার বহু আগেই হারিয়ে গিয়েছিল, তবে আরশাদের বিয়ের পর থেকে জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়ে গেছে। নার্ভ ঠিকঠাক কাজ করছে না। নার্ভ শান্ত রাখতে ধূম্রজালে ঠোঁট কালো করা ছাড়া আর কোনো উপায় দেখছে না নওশিন। আরশাদকে ফিরে পাওয়ার প্ল্যানটা কেবল গুছিয়ে এনেছিল নওশিন, কিন্তু পুরো প্ল্যানে জল ঢেলে দিল আরশাদ নিজেই। রাগে সমস্ত শরীর তার থরথর করে কাঁপছে। সিগারেটের লম্বা টান দিয়ে সে অগ্নিদৃষ্টিতে তাকালো ছবিটার দিকে। কি যেন মনে করে হঠাৎ ছবিটা জুম করে কেবল ওরাকেই দেখতে লাগলো। কি আছে এই মেয়ের মাঝে? এই মেয়ের থেকে 1000 গুণ রূপবতী নওশিন। তবু আরশাদ কেন বিয়ে করলো মেয়েটাকে? রাগে ক্রোধে নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। দুধ কলা দিয়ে সে এতদিন কালসাপ পুষেছে। সাপটা তারই আদর যত্নে ফুলে ফেপে বেড়ে উঠে আজ তাকেই ছবল মারতে উদ্যত হয়েছে। ইয়াসমিন বেগম ঘরে প্রবেশ করলেন। কথা, বিছানায় শুয়ে মোবাইলে গেম খেলছে। ওরা বিছানার পাশে সোফাতেই বিছানার পাশের সোফাতেই নওশিন বসে আছে। তার হাতে জ্বলন্ত সিগারেট দেখে ইয়াসমিন বেগমের রাগ নিমিষেই তুঙ্গস্পর্শী হয়ে উঠল। এসব কি হচ্ছে নওশিন? বাচ্চা মেয়েটার সামনে কি শুরু করেছো তুমি? মাকে দেখে সিগারেটটা অ্যাস্ট্রেতে নেভালো নওশিন, যদিও সেই ইচ্ছা তার বিন্দুমাত্র ছিল না। এই সিগারেট জিনিসটাই গত মাস ধরে আগলে রেখেছে, তাকে শান্ত রেখেছে। নাহলে নওশিন রাগের মাথায় কি করে বসতো সে নিজেও জানে না। ইয়াসমিন বেগম সোফায় মেয়ের পাশে এসে বসলেন। নওশিন অস্থির গলায় বলল, মা, আমি পাগল হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ না তুমি? আমার সাথে আমারই চোখের সামনে একটা 3rd ক্লাস মেয়েকে বিয়ে করলো, অথচ আমি কিছুই করতে পারলাম না। ইয়াসমিন বেগম থমথমে গলায় বললেন, তুমি আবার কি করবে? আরশাদ যা করেছে বেশ করেছে। তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে বলে কি সে আর জীবনে বিয়ে করতে পারবে না? নওশিন চোখ ভর্তি জল নিয়ে বলল, কিন্তু মা, আমি তো এখনো ওকেই ভালোবাসি। ইয়াসমিন বেগম তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আমি আমার অভিনয়ের বড় ভক্ত এই নওশিন। আমার সামনে অভিনয় করতে হবে না। তোমার এটাকে অভিনয় বলে মনে হচ্ছে? এই যে আমি দিনের পর দিন ভেতরে ভেতরে কষ্ট পেয়ে শেষ হয়ে যাচ্ছে, এটাকে তোমার অভিনয় বলে মনে হয়? কষ্ট তুমি ঠিকই পাচ্ছ, তবে আরশাদের জন্য নয়। তোমার এই কষ্টের পিছনে অন্য কোনো স্বার্থ জড়িত। নওশিন এমনভাবে মায়ের দিকে তাকালো যেন কোনো কিছু চুরি করতে গিয়ে সে ধরা পড়ে গেছে। একটা কথা মনে রেখো নওশিন, তুমি পুরো দুনিয়ার কাছে সত্যি গোপন করলেও আমার কাছে পারবে না। তোমাকে পেটে ধরেছি আমি। নওশিন অভিমানী স্বরে বলল, তুমি তো এখন সুস্থ, আমি কি এবার দেশে ফিরে যেতে পারি? যা ইচ্ছা করো, তবে খবরদার আরশাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। নওশিন ঝাঁঝালো গলায় বলল, স্বাদের কোনো ক্ষতি করার কথা আমি কল্পনাতেও আনতে পারি না। তবে ওই মেয়েকে আমি ছাড়বো না। কত বড় বেঈমান! আমি ওকে এতিমখানা থেকে তুলে এনে আশ্রয় দিলাম, চাকরি দিলাম, আর ওই মেয়েটাই আমার কাছ থেকে আমার সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিল। নির্লজ্জ, বেহায়া! ইয়াসমিন বেগম ধমকে সুরে বললেন, থামো নওশিন, এইসব কিছুই তুমি করবে না। আরশাদ বিয়ে করে সুখে আছে। তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো তাহলে তাকে সুখে থাকতে দাও। না মা, স্বাদ আমার, যা আমার তা আমি আদায় করেই ছাড়ব। এই জীবনে অনেক পাপ তুমি করেছো নওশিন, পাপের বোঝা আর বাড়িও না। নওশিন অবাক গলায় বলল, পাপ? কি পাপ করেছি আমি? ইয়াসমিন বেগম মুখ বিকৃত করে বলল, তুমি জানো না বুঝি? আরশাদের মতো সোনার টুকরো একটা ছেলেকে তুমি ঠকিয়েছ, নিষ্পাপ একটা বাচ্চাকে নষ্ট করেছ, নেশা করেছ, এমনকি এখনো করছো। নওশিন দৃঢ় গলায় বলল, আমি কোনো পাপ করিনি, ওটা শুধুমাত্র আমার ভুল ছিল।
ভুল একবার করলে না হয় তাকে ভুল বলা যায়, কিন্তু বারবার ভুল করলে তার ভুল থাকে না, অপরাধ হয়ে যায়। বাহ, নিজের মেয়েকে অপরাধী বানিয়ে দিলে। সত্যিটা বলছি, তুমি অপরাধী হও আর যাই হও, দূরে তো আর ঠেলে দিতে পারি না। যেখানে যাবে যাও, তবে আমার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে। ইয়াসমিন বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই নওশিন আবারও সিগারেট ধরিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঢাকার টিকিট বুক করতে হবে, সামনে তার অনেক কাজ। লাইব্রেরির সোফায় বই নিয়ে গা এলিয়ে দিয়েছে ওরা। তার হাতে হিমুর দ্বিতীয় প্রহর বইটা। এই বইতে নাকি হুমায়ুন আহমেদ হিমুর সঙ্গে মিসির আলী দেখা করিয়ে দিয়েছেন। একটা ইতিহাস রচিত হয়ে আছে বইটায়, অথচ সে এখনো পড়েনি। উদ্গ্রীব হয়ে সে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। মিসির আলীর সঙ্গে হিমুর দেখা হওয়ার অপেক্ষায় তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। হঠাৎ ওরার মনে হলো এই বইটা আরশাদকে পড়তে বলতে হবে। পারলে তো এখনই বইটা নিয়ে ছুটে যেত তার কাছে, তবে সেটা আপাতত সম্ভব নয়। বসার ঘরে আরশাদের মিটিং চলছে। কানামাছি সিনেমার পরিচালক এবং প্রযোজক বাড়িতে এসেছে। কি নিয়ে মিটিং চলছে তাদের মধ্যে কে জানে। আরশাদের মধ্যে যে অসাধারণ একজন পাঠক লুকিয়ে আছে এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন যাবৎ বেচারা রিডিং ব্লকে আটকে আছে। রিডিং ব্লক জিনিসটা একজন পাঠকের জন্য সব থেকে যন্ত্রণাদায়ক। তাকে আগের মতো আগ্রহ নিয়ে বই পড়তে দেয় না। দু এক পাতা পড়লেই ক্লান্তি বোধ হয়। কে জানে, হয়তো এই বইটা আরশাদের রিডিং ব্লক ভাঙতে সক্ষম হলেও হতে পারে। ওরা আরশাদ লাইব্রেরিতে প্রবেশ করতে করতে ডাকলো তাকে। অরা সোজা হয়ে বসতে বসতে বলল। জি স্যার। আরশাদ এসে অরার পাশে বসতে বসতে বলল। থার্ড সিগারেট। অরার আগ্রহের কোনো কমতি রইল না। আরশাদের সঙ্গে সিক্রেট আদান প্রদানের খেলাটা তার দারুণ লাগে। যে আরশাদ সহজে মানুষের সঙ্গে মিশতে পারে না, সেই আরশাদ তাকে বিশ্বাস করে মনের ভেতরকার গোপন কথাগুলো বলে দিচ্ছে, ভাবা যায়? অরা উৎফুল্ল গলায় বলল। আপনার থার্ড সিক্রেটও আছে? আর সন্ধ্যা বন্ধ ছিল না, কিন্তু এখন আছে। কি সেই সিক্রেট? আরশাদ শান্ত স্বরে বলল। কিন্তু তার আগে একটা ডিসক্লেমার। ইতিমধ্যে তুমি আমার দুটো সিক্রেট জেনে ফেলেছ। কাউকে বিশ্বাস না করলে তোমাকে সিক্রেট বলা যায় না। তোমাকে আমি অসম্ভব বিশ্বাস করি বলে সিক্রেটগুলো বলেছি, কখনো বলিনি কাউকে বলবে, কিন্তু কাউকে বলবে না, কিন্তু কারণ আমার বিশ্বাস আছে তুমি কাউকে বলবে না। অরা হাসি মুখে বলল। আপনার সিক্রেটগুলো সবসময় আমার কাছে সুরক্ষিত থাকবে স্যার। আরশাদ রহস্য মিশ্রিত গলায় বলল। তবু আজ বলছি, এই সিক্রেটের কথা পৃথিবীর কেউ যেন না জানে, শুধু তুমি জানবে। বলুন তো সিক্রেটটা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি একটা প্রোডাকশন হাউস খুলব। অরা হতবিহ্বল গলায় বলল। মানে আপনি সিনেমায় প্রডিউস করবেন? আরশাদ গুছিয়ে গুছিয়ে বলতে শুরু করলো। এখন থেকে আর অন্যের প্রোডাকশনে কাজ করব না। নিজের সিনেমা নিজেই ইনভেস্ট করব। শুধু যে আমার অভিনয় করা সিনেমাতে ইনভেস্ট করব এমনটা না, হাই বাজেটের অন্য সিনেমায়ও প্রডিউস করব। আইডিয়াটা কেমন? আরশাদ নিজেও জানে আইডিয়াটার কোনো তুলনা হয় না। এতগুলো বছর ধরে অর্জিত খ্যাতির কারণেই তার কোনো একটা সিনেমা মুক্তি পেলে দর্শক হুমড়ি খেয়ে পড়ে তার উপরে। আরশাদ হকের সিনেমা মানে ব্যবসা সফল সিনেমা। নিজে এত কষ্ট করে অভিনয় করে সব লাভ কেন অন্য প্রযোজককে ভোগ করতে দেবে সে? দারুণ স্যার। আপনি জানেন আপনার প্রোডাকশন হাউস দেশের সব থেকে বড় প্রোডাকশন হাউসে পরিণত হবে। জানি, কিন্তু সিক্রেট এটা না। ওরা কিছুটা বিভ্রান্ত গলায় বলল। তাহলে? জানি, কিন্তু সিক্রেট এটা না। ব্যবসা আমি ভালো বুঝলেও অভিনয় নিয়ে থাকতে চাই। প্রোডাকশন হাউসে বেশি সময় দিতে পারবো না। সিক্রেটটা হলো আমার প্রোডাকশন হাউসের সিও হবে তুমি। ওরা বিস্ময়ে খাবি খেয়ে বলল। আমি? আরশাদ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল। অবিশ্বাসের কি আছে? নিজেকে যোগ্য বলে মনে করো না? সেটা না স্যার, কিন্তু মানুষ কি বলবে? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। মানুষ বলবে এত বড় প্রোডাকশন হাউসের সিও হওয়ার কোনো যোগ্যতাই এই মেয়েটার নেই। বিয়ের খাতিরে আরশাদ তাকে ইচ্ছা করে সিও বানিয়েছে। ওরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশাদের দিকে। তার বলা প্রতিটা কথাই সত্য। এত বড় একটা দায়িত্ব নেওয়ার যোগ্যতা তার থাকলেও মানুষ বলে যাবে তার কোনো যোগ্যতা নেই। আরশাদের স্ত্রী হওয়ার সুবাদে এত বড় একটা আসনে বসার সুযোগ সে পেয়েছে। আরশাদ বলল। কিন্তু তাতে কি সত্যটা বদলে যাবে? ওরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তার দিকে। সত্য হলো তোমার থেকে যোগ্য ছিল আমি কোথাও পাবো না। তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে তার কারো মধ্যে নেই। গত কয়েক বছর ধরে আমার ম্যানেজার হিসেবে কাজ করছো তুমি, অথচ আমি এক মুহূর্তের জন্য দায়িত্ব অবহেলা করতে দেখিনি তোমাকে।
আমার বিশ্বাস তুমিই পারবে এই বড় কোম্পানি চালাতে। ওরা কৃতজ্ঞ দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে রইল আশাদের দিকে। তার চোখে জল টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে দুই গাল পেয়ে। সে তো নিতান্তই সাধারণ একটা মেয়ে। তাকে এতটা যোগ্য কেন মনে করে আশাদ? এতটা বিশ্বাস কেন করে? একটা মানুষের বিশ্বাসের থেকে বড় অর্জন এই পৃথিবীতে কিছুই হতে পারে না। উফ ওরা, তোকে আজ যা লাগছে না, আরশাদ ভাইয়া এক পলক দেখেই শেষ হয়ে যাবে। উৎসাহে উপচে পড়ে বলল সীমা। ভিডিও কলে অরাকে দেখে মুগ্ধ হয়ে গেল সীমা। আর যে সামনাসামনি দেখবে তার তো মুগ্ধতার সকল সীমা ছাড়িয়ে যাবে। অরাকে আজ অপরূপ সুন্দর লাগছে। বহু বছর পর আজ সে শাড়ি পরেছে, টকটকে লাল শাড়ির উপরে সূক্ষ্ম সোনালি কাজ করা, কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলো ছেড়ে রেখেছে, চোখে গাঢ় কাজলের প্রলেপ আর ঠোঁটে হালকা লিপস্টিক, দুহাত ভর্তি লাল কাচের চুড়ি। অরার গায়ের রং আজ অতসী ফুলের মতো চকচক করছে। অরা গম্ভীর গলায় বলল, আবারও বাজে কথা। আর তোর ভাইয়া হলো কবে থেকে রে? সীমা নির্বিকার ভঙ্গিতে বলল, যেদিন থেকে আমার বোনের সমান বান্ধবীর বর হয়েছে সেদিন থেকে। একে তো আমি আজকালকার আধুনিক মেয়ে, তার উপর আবার আমার বোনের বর আরশাদ হক। দুলাভাই শব্দটা এখানে ঠিক মানায় না, তাই ভাইয়া। তোকে নিয়ে না আর পারি না। পারতেও হবে না, মিরর সেলফির মতো করে ফোনটা ধরতো, শাড়িটা দেখি। সীমার কথা মতো অরা ফোনটা নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। সীমা অনেকটা সময় নিয়ে তার দিকে তাকিয়ে থেকে ভাবুক গলায় বলল, এবার বুঝেছি। অরা ভ্রুকুচকে বলল, কি বুঝলি? আরশাদ ভাইয়ার আশেপাশে মাছের মতো নায়িকারা ঘুরঘুর করে, তবুও সে তোকে বিয়ে করলো কেন? অরা ভড়কে গিয়ে বলল, মানে? তোর এই ফিগার দেখে? বাপ রে বাপ, এমন ফিগার তো নায়িকাদেরও নেই। সীমার কথাবার্তা আজকাল এমনই লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। দিনে যতক্ষণ তার সঙ্গে ফোনে কথা হয় ততক্ষণই তার মুখ থেকে এ ধরনের কথা। অরা বিরক্ত গলায় বলল, তোর ফালতু কথা শেষ হয়েছে? সীমা হাসি হাসি গলায় বলল, আমার কথা যদি ফালতুই হয়ে থাকে তাহলে তুই লজ্জা পাচ্ছিস কেন? অরা লক্ষ্য করলো লজ্জা সে আসলেই পাচ্ছে। লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে তার দুই গাল, কিন্তু লজ্জার বিষয়টা নিজের কাছে স্বীকার করতে ওরা নিজেই নারাজ। তাই এক প্রকার জোর দিয়ে বলল, আমি মোটেও লজ্জা পাচ্ছি না। সীমা সন্দেহ মিশ্রিত গলায় বলল, আগে তো ভাইয়ার নাম শুনলে এমন করতিস না, এখন তোর কি হয়েছে রে? আমার আবার কি হবে? আমি কি জানি, দুজনে এক বাড়িতে বন্দি থেকে এতদিন না জানি কোন প্রেমের কাহিনী শুরু করে দিয়েছিস। লজ্জায় আবারও কান গরম হয়ে গেল অরার। এসব কি ধরনের কথা? নিজের উপর নিজেই বিরক্ত হয়ে উঠল অরা। সে এত লজ্জা পাচ্ছে কেন? লজ্জা পাবার মতো কিছু তো হয়নি। সে তো সত্যি সত্যি আশাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে না। অরা বিরক্ত গলায় বলল, ধুর, তোকে ফোন করাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা বাবা, রাগ করিস না, এত বড় একটা অনুষ্ঠানে যাচ্ছিস, হাসি খুশি থাক। কাল পত্রিকায় নিশ্চয়ই নিজের গোমরামুখ ছবি দেখাতে চাস না। বড় অনুষ্ঠান বটে। ওরা আজ যাচ্ছে সানরাইজ স্টার অ্যাওয়ার্ডে আরশাদের সঙ্গে। অ্যাওয়ার্ড শোর ঝলমলে আবহাওয়ায় তার মতো অতি সাধারণ একটা মেয়েকে কতটা মানাবে কে জানে। সে তো শুরুতে যেতেই চায়নি, আরশাদের কথায় রাজি হয়েছে। আরশাদের মতে বিয়ের পর তাদের দুজনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। এমনটা চলতে থাকলে সবাই সন্দেহ করবে বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। ওরা লক্ষ্য করলো ইতিমধ্যে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা এসে দাঁড়িয়েছে সীমার পাশে। কৌতূহলী দৃষ্টিতে দেখছে অরাকে। সীমা উৎফুল্ল গলায় বলল, মা, এই দেখো আমার বান্ধবী ওরা। ঢাকায় আমি ওর সঙ্গেই থাকি, না মানে থাকতাম, এখন সে বিয়ে করে স্বামীর সংসার করছে। অরা প্রায় বলেই ফেলেছিল, মার খাবে সীমা। তবে পাশেই তার মা দাঁড়িয়ে থাকে আর বলতে পারল না। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল সীমার বাদরামি। অরা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম খালা। সীমার মা বিভ্রান্ত গলায় বললেন, না তো খালা। সীমা ফুর্তির ভঙ্গিতে বলল, আরে মা, পেপারে ছবি দেখেছো হয়তো, ও আরশাদ হকের বউ। সীমার মুখে যতবারই আরশাদ হকের বউ। কথাটা শুনে ততবারই অরার গা বেয়ে শীতল স্রোত বেয়ে চলে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। সীমার মা বিস্মিত গলায় বললেন, হ্যাঁ, এটা একটা কথা বললে মা? আরশাদ হক, আচ্ছা, এটা একটা কথা বললে মা? আরশাদ হকের বউ আমার বান্ধবী হতে যাবে কেন? আমার বান্ধবী তার বউ হয়েছে। সানরাইজ কোম্পানি গত 15 বছর ধরে এই অ্যাওয়ার্ড শোয়ের আয়োজন করে আসে। সকল অভিনেতা অভিনেত্রী মুখিয়ে থাকে জীবনে অন্তত একবার সানরাইজ জেতার জন্য। আর সেখানে আরশাদ গত 4 বছর ধরে পরপর জিতে আসছে সেরা অভিনেতার পুরস্কার। এবারও সে মনোনয়ন পেয়েছে একই ক্যাটাগরিতে।
অ্যাওয়ার্ড শোতে এর আগেও ওরা গিয়েছে, তবে সেটা আরশাদের ম্যানেজার হিসেবে। সেবার তাকে নিয়ে কেউ মাথা ঘামায়নি। তবে আজকের পরিস্থিতি ভিন্ন, কারণ আজ ওরা ম্যানেজার হিসেবে নয়, যাচ্ছে আরশাদের স্ত্রী হিসেবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। আরশাদের সঙ্গে কতগুলো দিনে তার সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, তবে নামহীন এই সম্পর্কের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো মিল নেই। আজ ওরাকে আরশাদের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হবে। আরশাদের না হয় অভিনয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কিন্তু তার কি হবে? সে কি পারবে সূক্ষ্মভাবে আরশাদের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে? যদি কোনো ভুল করে ফেলে? সিঁড়ি বেয়ে নামতে নামতেই হঠাৎ আরশাদের চোখ পড়ল ওরার উপরে। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালো সে, তবে সেটা কয়েক সেকেন্ডের জন্য। মুহূর্তে নিজেকে সামলে নিল আরশাদ। ওরাকে আজ অন্যরকম লাগছে। এতদিন ধরে তাকে যেমনটা দেখে আরশাদ অভ্যস্ত, তার থেকে একেবারেই আলাদা। নেহাত ওরা সর্বক্ষণ এমন সাজগোজ করে থাকে না, না হলে ডিরেক্টররা কবেই তাকে নায়িকা হিসেবে কাস্ট করে ফেলতো। ভাগ্যিস ওরা খেয়াল করেনি দূর থেকে কেউ একজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে ব্যস্ত শাড়ির কুচি নিয়ে। এমনিতেও এই জিনিস পরার অভ্যাস তার নেই, তার উপরে এত বড় একটা অনুষ্ঠানে যাচ্ছে। নেমে এসে আরশাদ ক্ষীণস্বরে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। ওরা শাড়ির কুচি থেকে চোখ ফিরিয়ে বলল, জি স্যার, চলুন। গাড়ি চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে। ড্রাইভ করছে আরশাদ নিজেই। প্যাসেঞ্জার সিটে বসে থাকা ওরার হৃদস্পন্দন একটু একটু করে বেড়ে যাচ্ছে। অন্য সময় হলে কারণটা হতো আরশাদের ড্রাইভ করা। তার ড্রাইভিংয়ের উপর এখনও ঠিক ভরসা করে ওঠা যায় না, তবে আজকের কারণটা ভিন্ন। ওরা অস্পষ্ট গলায় বলল, স্যার। আরশাদ সামনের দিকে চোখ রেখে বলল। হুম। ওরা নার্ভাস ভঙ্গিতে বলল, আমার খুব ভয় করছে। আরশাদ স্বাভাবিক কণ্ঠে বলল, ভয়ের কি আছে? এমন তো না যে এর আগেও তুমি অ্যাওয়ার্ড শোতে যাওনি। গিয়েছি, তবে আজকে যাওয়াটা তো আলাদা। এর আগে কখনো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হতে হয়নি আমায়, কিন্তু আজ তো হবে। আরশাদ আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, ভয়ের কিছুই নেই ওরা, আমি থাকবো তোমার পাশে। ধক করে উঠল ওরার বুকটা। এই অনিশ্চয়তার জীবনে কেউ তাকে কোনোদিনও বলেনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।